এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর, সরি নরেন্দ্র সরোবর। একটা ঐতিহাসিক জায়গার মধ্যে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের শয়ন কক্ষ। এবার আমরা দর্শন করব স্বামী প্রেমানন্দজি মহারাজের পৈতৃক ভিটে, যেখানে ধনী মণ্ডপ, দুর্গা মণ্ডপ সহ মা শারদার শয়নকক্ষ, স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ সহ আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে। শ্রী দুর্গা মণ্ডপের কথা যদি বলি, তাহলে এই মণ্ডপে স্বামী প্রেমানন্দের পৈতৃক বংশের শ্রী শ্রী দুর্গাপুজো বংশ পরম্পরাভাবে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তবে বিশেষ কারণবশত হঠাৎ করেই মহামায়ার আরাধনা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে প্রেমানন্দজির জননী শ্রীমতী মাতঙ্গিনী জগজ্জননী দুর্গাদেবী কর্তৃক স্বপ্নাদৃষ্টা হয়ে শ্রীমা শারদা দেবীর নিকট দুর্গাপুজো করার অনুমতি প্রার্থনা করেন এবং তার অনুমতি অনুযায়ী কিন্তু 1894 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো আবার নতুন করে শুরু হয় জয়রামবাটিতে। সেই পুজো আজও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে রামকৃষ্ণ মঠের পরিচালনায় 1987 খ্রিস্টাব্দ হইতে কিন্তু মোটামুটি মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে। ধনী মণ্ডপের কথা যদি বলি, তাহলে শ্রী দুর্গা মণ্ডপের সামনে বাদিকের কোণে 1981 খ্রিস্টাব্দের ছোট্ট শিল্পসুন্দর স্মারক মণ্ডপ নির্মিত হয়েছে। এর নাম হচ্ছে ধনী মণ্ডপ। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। মণ্ডপ গাত্রে স্বামী বিবেকানন্দ প্রমুখ 9 জন সংকল্প গ্রহণকারী সাধকের খোদাই করা মূর্তি এবং তার চারিদিকে টেরাকোটার কাজে কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনী এবং রামকৃষ্ণের যে ভাব, সেই ভাব সম্পর্কিত বেশ কিছু টেরাকোটার মূর্তি এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবং অবশ্যই এই ধনী মণ্ডপের পেছনের দিকে যদি আমরা এগিয়ে যাই বাঁ হাত ধরে, তাহলে কিন্তু কিছুটা দূর গেলে দেখতে পাবো ঐতিহ্যপূর্ণ একটা দোতলা বাড়ি। এটাই স্বামী প্রেমানন্দের পৈতৃক বসত বাড়ি বলা যেতে পারে। শ্রীমা শারদা দেবী এখানে শুভাগমন হয়েছিল দুবার। প্রথমবার হয়েছিল 5ই ফেব্রুয়ারি 1889 খ্রিস্টাব্দে। শ্রীমা কলকাতা থেকে প্রথমে আটপুরের দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন, সঙ্গে আরও অনেকে ছিল। শ্রীমা আটপুরে প্রায় 1 সপ্তাহ কাল মতো ছিলেন আর কি। প্রায় 1 সপ্তাহ থাকবার পর শ্রীমা শ্রীযুক্ত মাস্টার মশাইয়ের সঙ্গে তারকেশ্বর হতে কামারপুকুরে চলে যান। আর দ্বিতীয়বার তিনি এখানে এসেছিলেন হচ্ছে 1894 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর সময়। এবং এই যে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু আমরা শ্রী সারদা মায়ের যে শয়নকক্ষ সেটা আমরা দেখতে পাবো, পাশাপাশি স্বামী বিবেকানন্দের যে শয়নকক্ষ সেটাও দেখতে পাবো। একটা ঐতিহাসিক জায়গার মধ্যে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ, যে ঘরে স্বয়ং স্বামী বিবেকানন্দ নিদ্রা নিতেন কক্ষ, এবং এই হচ্ছে সেই বিছানা। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের যে ঘর আছে সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ এবং তার যে ভ্রাতাগণরা রয়েছেন, গুরু ভ্রাতাগণ, তারা কিন্তু 1886 খ্রিস্টাব্দে এবং তারপরও একবার নয় একাধিকবার এখানে এসেছিলেন এবং এখানে কিন্তু থেকেছেন। স্বামীজির বাড়িতে তক্তপোস্ত রয়েছে, সেখানে বিভিন্ন কিছু রয়েছে, সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, মনোমুগ্ধকর দৃশ্য। এখানে বহু মানুষ আসেন, দর্শন করেন, তার জন্যই কিন্তু সুন্দর করে সাজিয়ে এবং পরিপূর্ণভাবে পরিপাটি করে সব কিছু রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ বা জনগণ বা যারাই আসছেন দর্শন করতে, তারা যাতে এই বিশাল ঐতিহাসিক কর্মকাণ্ডের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন, নিজেকে চাক্ষুষ করতে পারেন, সেই জন্য কিন্তু সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে উল্লেখ করার মতো বিষয় হলো মাতঙ্গিনী দেবী শ্রী রামকৃষ্ণ দেবের ব্যবহৃত পাদুকা, মোজা, দাঁতন কাঠি বলরাম ভবনে শ্রী শ্রী ঠাকুরের নিকট থেকে সংগ্রহ করেছিলেন এবং তিনি তার শেষ দিন পর্যন্ত এই পাদুকা প্রত্যহ ভক্তি ভরে চন্দন এবং পুষ্প দিয়ে কিন্তু পুজো করতেন। বর্তমানে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য সেটা কিন্তু বেলুড় মঠের সংগ্রহশালায় নিয়ে যাওয়া হয়েছে। ভাবলে শিহরণ জাগে, এই যে স্থানগুলো রয়েছে, এই সকল স্থানেই একদিন জন্মমাতা স্বয়ং এবং তার শ্রেষ্ঠ সন্তানগণ কিন্তু বিহার করেছিলেন। কত লীলাই এই সকল স্থানে অনুষ্ঠিত হয়েছে, ভাবলেই কিরম শরীরের মধ্যে একটা শিহরণ জাগে। ঘোষ বংশ অবশ্যই ভাগ্যবান, যে বংশে প্রেমাবতার প্রেমানন্দ মহারাজ জন্মগ্রহণ করেছেন এবং যে বংশের আহ্লাদে স্বয়ং জন্মগাতা শ্রী সারদা দেবী তার রাতুল চরণ এই স্থানে স্থাপন করে গিয়েছেন। যুগাচার্য স্বামী বিবেকানন্দ প্রমুখ যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্তানের প্রায় সকলে বারবার ছুটে এসেছেন। সেই স্থানের কথা, তার ঘাট, প্রতিটি ধূলিকণার পুণ্যময় ইতিহাস আর কিভাবে আমি বর্ণিত করব জানি না। আমারও পরম সৌভাগ্য যে এই পুণ্যতীর্থ আটপুরে উপস্থিত হয়ে সকল পুণ্য লীলাভূমি দর্শন করতে পেরেছি এবং পুণ্য কথা জানবার সুযোগ পেয়েছি এবং আপনাদের সামনে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার সুযোগ পেয়েছি। একটা জিনিস এখানে বলে রাখি, দর্শন করবার একটা কিন্তু সময় আছে, যেটা শুরুতে ভিডিওতে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতেও দেখিয়েছি, সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে 5:30টার মধ্যে। সমগ্র অংশটা আমরা দর্শন করলাম স্বামী বিবেকানন্দজি মহারাজের যে পৈতৃক ভিটে, তার মধ্যে যে বিভিন্ন দ্রষ্টব্য অংশগুলো রয়েছে, ধনী মণ্ডপ, দুর্গা মণ্ডপ সহ
মা শারদার শয়নকক্ষ, স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ, এগুলো দর্শন করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে নরেন্দ্র সরোবরে। নরেন্দ্র সরোবরটা কি আমি একটু বলে রাখি, মোটামুটি এই যে জায়গা থেকে আমরা বেরোলাম, বেরিয়ে যদি 4 মিনিটের মতো হেঁটে যাই, শিব মন্দিরের পাশ দিয়ে ঘোষবাড়ির পশ্চিম দিকে আঁকাবাঁকা পথ ধরে এগোলেই কিন্তু মোটামুটি আমরা পৌঁছে যাব হচ্ছে এই সুন্দর একটা মনোরম নির্জন পরিবেশে। স্বামী বিবেকানন্দ এবং তার যে গুরু ভ্রাতাগণ যখন এখানে আসতেন তখন কিন্তু এই সরোবরে তারা স্নান করতেন। তো এইটার পরেই কিন্তু আমি আপনাদের দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর। দেখবেন বাচ্চারা সব খেলাধুলা করছে এবং কেউ কেউ কিন্তু এই নরেন্দ্র সরোবরকে স্বামীজিদের স্নানের দিঘি এটা বলেও কিন্তু অভিবাদন করেন। তো আপনারা কেউ যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু দর্শন করবেন। তুই একটু কাছে আয়, দূরে চলে গেছিস, কাছে আয়। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর, সরি নরেন্দ্র সরোবর, যেখানে আচ্ছা সমীরণ চন্দ্র বণিক। এখন হচ্ছে আমরা হচ্ছি বিদেশি বণিক, বাইরে থেকে এসেছি। তো আমরা এসেছি হচ্ছে এই নরেন্দ্র সরোবর দেখতে, যেটা রানাদার কথা মতো রবীন্দ্র সরোবর, ওয়ান টাইপ অফ। তো এইখানে স্বয়ং স্বামীজি স্নান করতেন বলে শোনা যায়, লিখিত আছে, কথিত আছে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকো। আটপুর ভ্রমণটা আমরা এখানে শেষ করেছি এবং শেষ করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে রাজবল্লভ হাটে এবং সেখানে গিয়ে যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো দর্শন করব এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে কী কী দেখলাম এবং কী কী দেখার মতো রয়েছে। একটা কথা বলে রাখি, এই যে প্রেমানন্দজি মহারাজের যে ভিটে বা রামকৃষ্ণ মঠের ভেতরে কিন্তু ওয়াশরুম রয়েছে, আগের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতেও বললাম ওয়াশরুমের নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই, মহিলা পুরুষের জন্য আলাদা করে ল্যাট্রিনের ব্যবস্থা রয়েছে, সুতরাং আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। তো আটপুরের ভ্রমণ আমাদের মোটামুটি কমপ্লিট। আটপুর থেকে আমরা টোটো বুক করেছি 250 টাকার বিনিময়ে। এই টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছে রাজবল হাটে। সেই রাজবল হাটে যে মন্দির রয়েছে শ্বেতকালী মন্দির সেটা দেখবো, সিদ্ধেশ্বরী মন্দির আছে সেটা দেখবো, আর 2-4টে স্পট দেখার জন্য আমরা এখান থেকে টোটোটাকে বুক করলাম। তো তোমরা দেখতে থাকো। ভাবলাম ওইদিকে রোডটা হবে না,